প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকে পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা থেকে ডক্টর মোহিত রায়। তিনি অ্যাকচুয়ালি লেখক এবং কলকাতায় উদ্বাস্তু আন্দোলনের একজন অন্যতম সংগঠক। মোহিতদা, আপনি কেমন আছেন? হ্যাঁ, শারীরিকভাবে ভালোই আছি। অন্যভাবে অবশ্যই কিছুটা উদ্বিগ্ন, কিছুটা উৎসাহিত। সাম্প্রতিক আহ যা পরিবেশ চলছে আর কি। হ্যাঁ, সেটাই। কিন্তু মোহিতদা, আপনার সঙ্গে একটু কথাবার্তা বলি, ভালো লাগলো আপনাকে। আপনি আমার হুম, পূর্ব পরিচিত, হুম। আপনার সঙ্গে অনেকদিন পর আপনাকে হ্যাঁ, অবশ্যই। স্ক্রিনে দেখে ভালো লাগতেছে। তো প্রশ্ন হলো যে এই যে পশ্চিমবঙ্গের দু দফায় নির্বাচন, 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল হুম, দফা নির্বাচন হয়ে গেল। তো চিরাচরিত পশ্চিমবঙ্গের নির্বাচনে যে সমস্ত ঘটনাগুলি ঘটে তার থেকে কিন্তু এবারের নির্বাচন অনেকটাই ব্যতিক্রম আমাদের কাছে মনে হচ্ছে। কি কি হচ্ছে, কি মনে হচ্ছে আপনার কাছে, বলুন তো। দুটি জিনিস আছে এবার। এর আগের বার 7 দফায় নির্বাচন হয়েছিল, হুম। এবার হলো 2 দফায়। হুম। আমাদের মনে হয়েছে যে এটা আগেও 2 দফায় করা যেত, যদি যারা নির্বাচন কমিশন এবং তৎসম্পর্কিত যে সমস্ত সংস্থাগুলো থাকে, তারা যদি একই রকম ভাবে এতটা আহ, কঠোর বলবো না, তাদের একদম নিয়ম মেনে তাদেরকে কাজ করতেন। ফলে আমরা পশ্চিমবঙ্গবাসী দীর্ঘদিন আগের দুটি নির্বাচনে আমার কখনো মনে হয় যেন একটু অহেতুক আমরা দুর্ভোগ ভোগ করেছি। এবারের নির্বাচনেও প্রথম দফা ভোট মোটামুটি শান্তিপূর্ণ হয়েছিল, এবং দ্বিতীয় দফায় কিছুটা অশান্তি হয়েছে, এবং বিশেষত খুবই কুখ্যাত ডায়মন্ড হারবার লোকসভা অঞ্চল। হুম। এবং সেখানে এটা আমাদের দুর্ভাগ্য যে হিন্দু হোমল্যান্ড পশ্চিমবঙ্গেও এখন বিভিন্ন অঞ্চল যারা নিয়ন্ত্রণ করে, সেগুলো কিছু মুসলমান নাম, এবং তারা সেটা গর্বের সঙ্গে করে। হুম। এবারের বিধানসভা ভোটেও দেখা গেল সেই অঞ্চলের ফলতা ভোট কেন্দ্রে হিন্দুদের প্রায় কোনোদিনই ভোট দেওয়া হতো না। এবারও সেই চেষ্টা করা হয়েছিল, কিন্তু এইবার প্রথম রাস্তায় অন্তত কয়েকশো হিন্দু নারী পথে নেমেছেন, প্রতিবাদ করেছেন, এবং তার জন্য এই বিধানসভায় ফল ঘোষণার পরে আবার পুনর্নির্বাচন হবে। তো সব মিলিয়ে যেহেতু তুলনামূলকভাবে বেশ কম অশান্তি হয়েছে, সত্যি কথা বলতে খুব বড়সড় বোম ফাটেনি, গুলি চালেনি, কোনো মৃত্যু হয়নি, আপাতত একটি মৃত্যু হয়তো হয়েছে। সুতরাং মনে হচ্ছে যে হয়তো নির্বাচনের ফলাফল এবার অনেকটা জনসাধারণের যে আকাঙ্ক্ষা তাকে প্রতিফলিত করবে। হুম। হুম। তো আগামীকালকে তো ভোট গণনা শুরু। হুম। এই প্রিপারেশনটা কিরকম মনে হচ্ছে? না, মানে এটা দুঃখের বিষয় যে একই সঙ্গে ভারতবর্ষের 5টি রাজ্যে ভোট গণনা চলবে। হুম। হুম। নির্বাচনগুলো সেগুলো আগে আগে হয়েছে, সবারই ফলাফল কালকে ঘোষিত হবে। কিন্তু আমরা অন্য রাজ্যে এই ভোট গণনা নিয়ে, তার নিরাপত্তা নিয়ে কিন্তু কোনো বিশেষ কোনো খবর টবর পাই না। কারণ ভোট হয়ে গেছে, এটা ভারতবর্ষে এই পুরো ভোটটাই হয় ইলেকট্রনিক ভোট। আমরা একটু কিছুটা মজাই উপভোগ করি যে কেন উন্নত দেশগুলোতে হয় না, তাদের চলে হাতে গোনা। এবং এগুলো রয়েছে আমাদের যে ভোট বাক্সে ইলেকট্রনিক্যালি, এগুলো দেখাও গেছে যে এগুলো ট্যাম্পারিং করা খুব একটা সোজা নয়, যদি না একেবারে অন্যায্যভাবে সেই ভোট বাক্স পাল্টে দেওয়া হয়, বা রেজাল্টটাকে জোর করে উল্টো ঘোষণা করা হয়, এরকম ছাড়া কিন্তু খুব একটা কিছু হওয়া উচিত নয়। কিন্তু তা সত্ত্বেও পশ্চিমবঙ্গে কিন্তু এই কারচুপি একটা মোটামুটি প্রযুক্তি হয়ে দাঁড়িয়েছে বিভিন্নভাবে। যেমন গতকালই আমরা দেখেছি যে পোস্টাল ব্যালটের ক্ষেত্রে একটি স্ট্রং রুম 10 বার খোলা হয়েছে, এবং যখন সেটা জানাজানি হয়ে গেছে, তখন সত্যি আধিকারিকেরা কেউ উত্তর দিতে পারছেন না।
এবং এর জন্য 6 জন আধিকারিককে তারা আপাতত নিলম্বিত, সাসপেন্ডও করা হয়েছে। কিন্তু বিষয়টা হলো যে এরকম ভাবে যখন ধরা পড়ে যাওয়ার ক্ষেত্র থাকে, তখনও যখন করা হয়, তখন বোঝা যায় যে কোথাও একটা এরকম চেষ্টা কাজ করে যে যে কোনো ভাবেই ভোটটিকে আমাদের পক্ষে আনতে হবে। হুম, সেই জন্য পশ্চিমবঙ্গের স্ট্রং রুমে এই যে ভোট গণনা হবে, তার জন্য যে নির্বাচনী প্রতিনিধিরা থাকবে, নির্বাচনী ইলেকশন এজেন্টরা থাকবে, তাদের বেশ কিছু প্রশিক্ষণ নিতে হয়েছে, তারা সেখানে থাকবে। এবং গতবার যা হয়েছিল এবং যেটা হয়ে থাকে, যে ঘন্টাখানেকের পরেই নির্বাচনের গতি দেখে শাসক দল বিরোধী পক্ষের এজেন্টদের স্রেফ বন্দুক ছুরি দেখিয়ে তাদের সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। এবং হুম, তারপর যেগুলো হয় সেগুলো একেবারে যে রেজাল্ট থাকে উল্টো রেজাল্ট ঘোষণা করে ছাপ মেরে সেগুলোকেই সরকারিভাবে গৃহীত করা হয়। এবার মনে হয় যে সেটা করা বোধহয় সম্ভব হবে না। দু এক জায়গায় প্রচেষ্টা হবে, কারণ এরকম প্রচেষ্টার মধ্যেও আমরা ফলতায় দেখেছি যে পুরো অঞ্চলের নির্বাচনটাই হয়েছে স্থানীয় যারা ইসলামী শক্তি তাদের গায়ের জোরে, এবং যেগুলো তারা প্রকাশ্যে বলতেও খুব একটা দ্বিধা করেন না যে আমরা করেছি। এবং সেখানে হিন্দু মেয়েরা দাঁড়িয়ে বলছে যে আমরা যদি তৃণমূলকে ভোট না দিই, এবং কেউ প্রশ্ন করবে যে কি করে জানতে পারে, তার কারণ আমাদের এখানে ডিটেকটিভ ইলেকশন কমিশনকে বোঝা উচিত এখন ইলেকশন রেজাল্ট, ফলাফল ঘোষণা হওয়া যাওয়ার কয়েকদিনের মধ্যেই প্রত্যেকটি বুথে কোন দল কি ভোট পেয়েছে সেগুলো একেবারে ওয়েবসাইটে চলে আসবে। এবার ধরা যাক আমি যে বুথের দায়িত্বে আছি সেখানে দেখা গেল যে 500 ভোটার আছে, তার মধ্যে বিজেপি 200 ভোট পেয়েছে। সঙ্গে সঙ্গে এলাকায় সেই বাড়িগুলোতে আক্রমণ হবে যে কেন তারা বিজেপিকে ভোট দিয়ে এসেছে। এটা একদম মানে একদম নাম করে বলছি, কারণ এটাই ঘটনা ঘটে। তো এবার আশা করি যে সেটা হবে না, কিন্তু আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলতা ঘটনা, ফলতা ছাড়াও আরো প্রায় অনেকগুলি বুথেও পুনর্নির্বাচন হচ্ছে। সুতরাং সেই রকম ভাবে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু আবার বলছি যে পুরোটা জিনিস কেন্দ্রীয় বাহিনী বা কেন্দ্রীয় পর্যবেক্ষকরা দেখেন না, সেখানে রাজ্য সরকারেরও আধিকারিকরা থাকেন। এবং সেসব ক্ষেত্রে অনেক সময় এখন পর্যন্ত যা দেখা গেছে যে অনেক আধিকারিকরাই এত সুযোগ সুবিধা, এতদিন অন্যায় সুযোগ সুবিধা নিয়ে এসেছেন সরকারের থেকে, তারা তাদের সেই দায় এখানেও এসেও মেটান যে না, আমাদের কিছু অন্যায্য কাজ করতেই হবে। সুতরাং কিছু সন্দেহের দোলাচল থেকে যাচ্ছে, কিন্তু তবু আশা করছি এবার যেভাবে ভোট দিয়েছেন, যেভাবে একটা মনে হচ্ছে একটা হিন্দু অস্তিত্ব আবার জেগে উঠেছে, তাহলে হয়তো ভোটের বিষয়টিতে, অর্থাৎ ভোটের এই ভোট গণনা ইত্যাদিতে তেমন আর কারচুপি হবে না। তো কি প্রশ্ন হলো যে এইবার কি ওভারঅল আপনার আপনার কাছে কি মনে হচ্ছে, মানে নির্বাচনের ফলাফলটা কিরকম হইতে পারে? নির্বাচনের ফলাফল সত্যি কথা বলা অনেকটা জ্যোতিষের মতো কাজ, কিন্তু আমি যে সমস্ত এক্সিট পোল বেরিয়েছে সেগুলোর উপর খুব একটা নির্ভর করছি না। কারণ অনেক সময় তাদের আহ, যে স্যাম্পল সাইজ কম থাকে। দ্বিতীয়ত, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেশ কয়েকটা এজেন্সি বলেই দিয়েছেন যে পশ্চিমবঙ্গের ভোটাররা মুখ খুলতে চান না, সুতরাং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গত দুবারও মেলেনি। কিন্তু সেসব ছাড়াও এবার প্রায় 80-90 লক্ষ ভোটারের নাম কাটা গেছে, অর্থাৎ মোট ভোটার কমে গেছে। কিন্তু তা সত্ত্বেও ভোটিং পার্সেন্টেজ বেড়েছে এবং মোট ভোটার কিন্তু বেড়েছে। এই যে অতিরিক্ত ভোটার, অর্থাৎ 90 লক্ষ যারা কাটা গেছে তার থেকে অন্তত 60-70 লক্ষ ভোট দিত, তারা ভোট দিচ্ছে না, তা সত্ত্বেও ভোটার বেড়েছে। এই ভোটারটা, আমাদের মনে হয় যে এই ভোটারটা হিন্দু ভোট, তাদের একটা বড় অংশ দুটি কারণে ভোট দিতে পারতো না। একটি হচ্ছে তারা ভোট দিত না, যেটা বলেছি, বা ডায়মন্ড হারবার, মালদা, মুর্শিদাবাদে তাদের ভোট কেন্দ্রে যেতেই দিত না, বা গেলেও তাদের উপর এমন নজরদারি থাকতো তারা শাসক দলকেই ভোট দিতে বাধ্য হতো। আর তৃতীয়ত, এবার এসআইআর হবার পর হুম, একটা বড় অংশ মানুষের বুঝেছে
যে ভোটার নাম রাখাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বিভিন্ন ব্যাপারে জায়গায় এরপরে ভোটার কার্ড হয়তো দরকার হবে, আপনি যে ভোট দিয়েছেন, নাগরিকত্বের প্রশ্নে ইত্যাদি ইত্যাদি। যদিও ভোটার কার্ডটাই কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয়, নাগরিকত্ব প্রমাণ আইন অনুযায়ী ভিন্ন, আমি সেটা এখানে আলোচনা করছি। সুতরাং একটা বড় অংশ মানুষ সেই কারণে যারা এই অবহেলা করতেন, কি হবে আমার একটা ভোট দিয়ে কি হবে, আমার পাশের বাড়িটার লোকও, ভদ্রলোকও বলেছিলেন যাবেন, আজকে তো যাচ্ছেন না, কিন্তু এইবার মনে হচ্ছে সেটা হয়। এই সব মিলে এই যে ভোটটা পড়েছে, যে ভোট আগে পড়তো না, তাতে মনে হয়েছে যে এবার নির্বাচনকে এই ভোট প্রভাবিত করবে, এবং সেটা ভারতীয় জনতা পার্টির পক্ষেই যাবে। সংখ্যাটা, আবার বলছি, সংখ্যাটা বলাটা একেবারে তো পুরোটাই আনুমানিক, তবু মনে হয় যে ভারতীয় জনতা পার্টি যদি সংখ্যাগরিষ্ঠতা পায়, সেই সংখ্যাগরিষ্ঠতা যথেষ্ট হবে। অর্থাৎ যে অল্প কয়েকটা তারপর তা নিয়ে টানাটানি চলবে, সেরকম মনে হয় না। আর যদি না হয়, তাহলে তো পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ একেবারেই অন্ধকার। না, সেটা ঠিক আছে, কিন্তু এখন মানে এই যে আপনি বললেন যে এত ভোট পড়ার কারণটা কি, এই নির্বাচনে কি বাংলাদেশে যে ইউনূস সরকার আসার পরে যে পরিমাণ ধর্মীয় সংখ্যালঘুদের উপরে যে মানে ঘটনাগুলি ঘটেছে, তার কি প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গের হিন্দুদের উপরে কিছুটা পড়েছে বলে মনে হয়? কিছুটা পড়েছে, কিন্তু সেটা খুব নির্ধারক বলে আমার মনে হয় না, দুটি কারণে। একটা হয়েছে পড়েছে, তার কারণ এই তৃণমূল তার জয় বাংলাকে একটা স্লোগান করেছে, এবং হুম। জয় বাংলাটা যে বাংলাদেশের স্লোগান এটা সবাই জানে। তার ফলে মানে অহেতুক তৃণমূল দল বাংলাদেশ ব্যাপারটাকে আমাদের নির্বাচনের মধ্যে নিয়ে এসেছে, এবং বাংলাদেশে যা হচ্ছে বিশেষত সংখ্যালঘু হিন্দুদের ওপর, সেটা এখন কিছুটা খবরের কাগজে বেরোয়। সুতরাং একটা দল বাংলাদেশের স্লোগান দিচ্ছে, একটা বিরূপতা রয়েছে। কিন্তু অন্যভাবে বলতে গেলে বাংলাদেশের এই বিষয়টাকে কিন্তু সরাসরি আমাদের বিজেপি বা যারা দক্ষিণপন্থী বা হিন্দুত্ববাদী রাজনৈতিক দলরাও বিশেষ আনেন। তার একটা কারণ আছে, যে আমার মনে হয়েছে যে ভারত সরকার সংখ্যালঘুদের প্রতি, মানে ধর্মীয় হিন্দু বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি আমার মনে হয় যথেষ্ট সুবিচার করেননি, আরো তাদের কিছু করার ছিল। সুতরাং বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু প্রসঙ্গটা তোলাটা অনেকের পক্ষে একটু অস্বস্তিকর হতে পারত। সুতরাং সরাসরি বাংলাদেশের ঘটনা আহ, এবার এতে আসেনি, নির্বাচনী ম্যানিফেস্টো বলুন, পোস্টার ইত্যাদিতে আসেনি। কিন্তু কয়েক বছর ধরে আমাদের যে সাধারণভাবে যে আমরা যারা হিন্দুত্ববাদী শক্তিকে শক্তিশালী করার চেষ্টা করি, সেটা একটা জনসাধারণের মধ্যে রয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গ হয়ে যাবে পশ্চিম বাংলাদেশ, এই স্লোগানটা কিন্তু গত 1-2 বছর ধরেই খুব সাধারণ স্লোগানে দাঁড়িয়েছে, যে ঠিক মতো ব্যাপার না হলে এ সংক্রান্ত বলতে পারি যে আমার একটি ছোট বই আছে পশ্চিম বাংলাদেশ নিয়ে, এবং পশ্চিম বাংলাদেশ কথাটা আমি প্রথম প্রচলন করি, সেটা এখন যথেষ্ট সাধারণ এতে চলে এসেছে। সুতরাং সেরকম ভাবে বাংলাদেশের একটা আহ, আহ, ভূমিকা, অস্তিত্ব আমাদের নির্বাচনে রয়েছে। কিন্তু আবার বলছি যে সেটা খুব একটা নির্ধারক নয়, এবং রাজনৈতিক দলগুলো পজিটিভলি অথবা নেগেটিভলি কোনোটাই সেভাবে প্রচারে আনেননি, যদিও সাধারণ মানুষের মনে প্রচারে সেটা রয়েছে। হ্যাঁ, কিন্তু অন্য একটি বিষয়, যেমন পশ্চিমবঙ্গের যে বাংলাদেশ লাগোয়া যে সমস্ত জেলাগুলি, সেই মুর্শিদাবাদ থেকে হ্যাঁ। উত্তর চব্বিশ হুম হুম। পরগনা, এই সময় এই সমস্ত এলাকার মুসলিমদের মধ্যে কি ভোট ডিভাইড হবে, নাকি যে হুমায়ুন কবির বা ওইদিক দিয়ে ফুরফুরা শরীফের নওশাদ সিদ্দিকী, এই মুসলিম ভোটগুলি কি কোনো কারণে এককাট্টা হইতে পারে এই এলাকায়? সাধারণভাবে না। মুসলিম ভোট একমাত্র মুর্শিদাবাদে, মালদা ওই অঞ্চলে, যেহেতু ওই অঞ্চলে কংগ্রেসের দীর্ঘদিন একটা প্রভাব ছিল, অধীর চৌধুরীর মতো 7বারের এমপি ছিলেন, যিনি গতবার হেরে গেছেন,
একজন গুজরাটের মানে অখ্যাত ক্রিকেট প্লেয়ার, মুসলিম ক্রিকেট প্লেয়ারের কাছে। তো এগুলো এক ধরনের ব্যতিক্রম ঘটেছে, কিন্তু সেই অন্ততে কিছু মুসলিম ভোটের ভাগের জন্য কংগ্রেস কিছুটা সুবিধা পেতে পারে, কয়েকটা সিট পেতে পারে মুর্শিদাবাদ মালদা অঞ্চলে। কিন্তু দক্ষিণবঙ্গে আহ, খুব একটা এরকম কোনো কিছু ঘটার ব্যাপার নেই। হয়তো নৌসাদ সিদ্দিকী একটা আসন পেলেও পেতে পারে, কিন্তু সামগ্রিকভাবে মুসলিম ভোট বিভাজনে আহ ভারতীয় জনতা পার্টির খুব একটা উপকার হবার খুব একটা সম্ভাবনা নেই। তো 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 একটি বিষয় যে মানে বাম এবং কংগ্রেস, মানে আমি জাতীয় কংগ্রেসের কথা বলছি, হুম, অধীর চৌধুরীর দল, তাদের হুম। অবস্থানটা কি? তারা কি এবারে ভোটের সঙ্গে একটু বাড়তে পারে? তাদের সংখ্যা বাড়লে একটা দুটো বাড়তে পারে। যেমন গতবার বামপন্থীদের একেবারে শূন্য ছিল, এখন কোনো একটা আসনে একটা সিট তারা পেয়ে যেতে পারে। হুম। যেমন কংগ্রেস গতবার যতটা খারাপ করেছিল, এবার হয়তো তার থেকে একটা দুটো সিট বেশিও পেতে পারে। কিন্তু আবার বলছি, তাদের জন্য, অর্থাৎ তাদের জন্য কোনো রকমের কোনো কিছু আশার আলো দেখায় না। কিন্তু বামেদের, বিশেষত বামেদের এবং তার সঙ্গে কংগ্রেসেরও হয়েছে, বামেরা বিজেপিকে হারাবার জন্য হুম। তাদের একটা পাশাপাশি প্রচার থাকে যে আপনারা যাকেই ভোট দেন বিজেপিকে দেবেন না, তারা সাম্প্রদায়িক শক্তি, হিন্দুত্ববাদী শক্তি, ইত্যাদি ইত্যাদি। এই প্রচারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে চলে, এবং অনেক জায়গাতেই এই বামেদের এই প্রচারের জন্য বেশ কিছু ভোট তৃণমূল, কিছুটা বামপন্থীরা পায়। সেটা অনেক জায়গাতেই বাম বিজেপির সিট হাতছাড়া হয়ে যায় কয়েক হাজার ভোটের জন্য, সেটা হচ্ছে এই বাম কংগ্রেসের। এবং এই প্রচারটাই অবশ্য আমি আবার বলবো কংগ্রেসের প্রচারের প্রচারটা অনেক ক্ষীণ, কারণ তাদের সেরকম শক্তিও নেই প্রচারে। কিন্তু বামেদের একটা, যেহেতু আমাদের এখানকার এখনো সমস্ত সংবাদ মাধ্যম, তাদের আমরা বুদ্ধিজীবী বলি, নাট্যকর্মী বলি, ইত্যাদি ইত্যাদি, সবই এখন বামপন্থী এখনো বামপন্থী ভাবধারায় চলে। সুতরাং তাদের একটা যে প্রচার ক্যাম্পেইন আছে, এবং এবং এবার এটা আরো সরাসরি হয়েছে, আমাদের খুব প্রতিষ্ঠিত কবিরা, যাদের কোনো একটা রাজনৈতিক দলকে সরাসরি সমর্থন করার খুব একটা দরকার পড়ে না, তারাও এবার মাঠে নেমেছেন তৃণমূলের পক্ষে। সুতরাং এইগুলো ভারতীয় জনতা পার্টির জন্য বেশ কিছু অসুবিধার সৃষ্টি করে বই কি। কিন্তু সাধারণভাবে মুসলিম ভোটের কোনো আশা করা আহ ভারতীয় জনতা পার্টি সত্যি কথা করেও না। যদিও তাদের কিছু হিন্দুত্ববাদী সংগঠন আছে, তারা এখনো সেই ডিএনএ তত্ত্ব চালিয়ে যায়, হ্যাঁ সবাই ভাই ভাই, কিন্তু সেটা আমাদের ভোটে কোনো রকম কোনো কিছু কাজ করে না। দাদা, আরেকটি প্রশ্ন যে ধরা যাক, মানে আমি হাইপোথেটিক্যাল বলছি, যে ধরা যাক কালকে দেখা গেল বিজেপি যদি সংখ্যাগরিষ্ঠতা হয় তো সরকার গঠন করবে, কিন্তু বাংলাদেশে গত সপ্তাহে পার্লামেন্টেও কিন্তু বিষয়টি নিয়ে কথা হচ্ছে যে বিজেপি ক্ষমতায় আসলে অনুপ্রবেশ কারীদেরকে হুম, পুশ ব্যাক করতে পারে, ইসে করতে। বাংলাদেশের যে এই যে রিয়াকশন, হুম, বাংলাদেশের রাজনীতিবিদ বা এমনকি হুম, পার্লামেন্টেও হুম। আলোচনা হলো, কি মনে হয় আপনার, আপনি একজন গবেষক হিসাবে? না, আমার মনে হয় তাদের এই উদ্বেগটা সঠিক, কারণ এটা পুশব্যাকের শুধু ব্যাপার নয়। কারণ আমাদের সংবিধানে, আমাদের আইনে, এটা আজকের নয়, 1984 সালেই ন্যাশনাল রেজিস্ট্রেশন করার একটা ব্যাপার হয়েছে, এনআরসি, হ্যাঁ, আইন। এটা কিন্তু হয়েছে 1984 সালে, এই সাম্প্রতিক কোনো কিছু আমাদের মোদিজি এসে করেননি। কিন্তু সেটা করা দরকার, সেটা এখনো রাজ্যে রাজ্যে হয়নি। এখন এনআরসি যদি পশ্চিমবঙ্গে হয়, তাহলে তো একটা বড় সংখ্যক, সংখ্যাটা 1 কোটিতে পৌঁছতে পারে, যাদের দেখা যাবে যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে পশ্চিমবঙ্গে আছেন। তাদের হয়তো আপাতত, সেটা আমার ধারণা যে এখনো সে সম্পর্কে কোনো কথা হয়নি, কিন্তু আমার ধারণা যে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির একটা প্রধান কাজ হওয়া উচিত। এবং সেক্ষেত্রে হলে
অবশ্যই এই অনুপ্রবেশকারীদের আহ ক্রমশ চলে যেতে হবে এবং পশ্চিমবঙ্গের আহ প্রভাব, অর্থাৎ ধরো 1 কোটি লোক আমাদের সরকার আমাদের পয়সায় রেশন পাচ্ছে। আমাদের ঘরে, আপনি গ্রামে গেলে এখন কাঁচা ঘর প্রায় পাবেনই না, খুব কম। এই সমস্ত সুবিধাগুলো বা ফ্রি রেশন, এই সবগুলো তো অনুপ্রবেশকারীরাও পাচ্ছেন। সুতরাং আমাদের শুধু মানে ডেমোগ্রাফিতে নয়, ইকোনমিতেও একটা বিরাট প্রভাব আছে এই অনুপ্রবেশকারীদের। সুতরাং তাদের ফেরত পাঠিয়ে দেওয়াটাই শুধু আইনতও দরকার, প্রয়োজন। যেটা আমি বললাম যে আমাদের যে সিটিজেনশিপ অ্যাক্ট রয়েছে তার মধ্যে এনআরসি একটা অঙ্গ, সুতরাং সেটা শুরু হতেই পারে। ফলে বাংলাদেশের রাজনীতিবিদরা যদি উদ্বিগ্ন হন, আমার মনে হয় সেটা খুব একটা অন্যায় নয়। হ্যাঁ, দাদা আমরা একেবারে শেষ পর্যায়ে, প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কলকাতা থেকে বিশিষ্ট লেখক ডক্টর মোহিত রায়। দাদা, সর্বশেষ প্রশ্ন, যে আপনাদের প্রতিবেশী বা বাংলাদেশেরও প্রতিবেশী আসাম রাজ্যেও নির্বাচন হলো, এবং কালকে বোধহয় আসামেরও নির্বাচনের ফলাফল মানে ঘোষণা হ্যাঁ, করা হবে। তো আসাম নিয়ে কি, আপনি যেহেতু আপনি এই সমস্ত বিষয়ে অনেক খবরাখবর রাখেন, আসামে কি হতে পারে? তা আসামে বিজেপি গভর্নমেন্ট আসছে এবং ভালো সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। তার একটা বড় কারণ মনে রাখবেন যে আসামে কিন্তু মুসলিম জনসংখ্যার শতাংশ পশ্চিমবঙ্গ থেকে অনেক বেশি। আমাদের শেষ জনগণনা হয়েছিল 2011 সালে। আমাদের কেন্দ্রীয় সরকারের এটা সত্যি একটা ব্যর্থতা। 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা 27%। 2011 সালে অসমে তখনই ছিল 34%। এখন বুঝতেই পারছেন 15 বছরের পর যখন নির্বাচন হচ্ছে অনেক কিছু পাল্টে গেছে, কিন্তু সেটা আমি কত হয়েছে সেটা আমার গেস হবে, সেটা বলছি না। কিন্তু সেখানে হিমন্ত বিশ্ব শর্মার মতন একজন সক্রিয় মুখ্যমন্ত্রী আছেন বলে অসমের অবস্থা গত 10 বছরে অনেক পাল্টেছে। এবং যে সমস্ত আমাদের এখানে সংখ্যালঘু বলে, যদি আমি এটি সংখ্যালঘু বলি না, 30%, 34% লোক কোনো দেশে পৃথিবীতে সংখ্যালঘু বলে গণ্য হন না, তো আমাদের এখানে হন। তা যাই হোক, তো সেক্ষেত্রে অসমে তিনি যে একটা আহ, অবস্থা তৈরি করতে পেরেছে যে অন্যায় সুবিধা কেউ কিছু পাবে না, যারা অনুপ্রবেশকারী, যারা জোর করে অরণ্যের জমি দখল করে রেখেছে তাদের তিনি বিতাড়িত করেছেন। এই সব মিলিয়ে আসামের মানুষের হিমন্ত বিশ্ব শর্মার উপর একটা আলাদা বিশ্বাস জন্মেছে। তার জন্য অসমের যে ফলাফল সেটা ভারতীয় জনতা পার্টির পক্ষে কাম্য ফলাফলই হবে। অনেক অনেক ধন্যবাদ দাদা। আমি জানি আপনি খুব ব্যস্ত, মানে তাই আমরা পরে আর অন্য একদিন কালকের নিউজ দেখার পরে, যে গণনার পরে কি আসছে ক্ষমতা ছিল, দেখবো। তো এই পর্যন্ত আপনি ভালো থাকবেন, আপনার সঙ্গে আবার পরবর্তীতে কথা বলবো। তো অনেক ধন্যবাদ আপনাকে, আপনি ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। আপনি নিউ ইয়র্কে থেকে যেরকম সাংবাদিকতা চালিয়ে যাচ্ছেন, পত্রিকা চালিয়ে যাচ্ছেন, এটা আমাদের জন্য খুব গর্বের বিষয়। আমার নমস্কার জানাই। ধন্যবাদ। ধন্যবাদ দাদা, হ্যাঁ, ভালো থাকবেন। থ্যাংক ইউ। নমস্কার।